সভাপতি, মঞ্চবিষ্ট পার্টির নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, এখনো মিছিল ঢুকছে। জমায়েত বেশিক্ষণ চলবে না, তার মধ্যেই আমরা এই সভা মাঠে করতে চেয়েছিলাম। তৃণমূলের প্রশাসন এবং দালাল পুলিশ, তৃণমূলের মস্তান এবং মাফিয়াদের যারা পাহারা দেয়, তারা বলল মাঠে মিটিং করতে দেব না, রাস্তায় আসতে দেব না। আমাদের কমরেডরা রাস্তায় জুড়ে বসে মিটিং করছে এবং এই যে রাস্তা বন্ধ হলো, এটা যারা আজকে সমাবেশে তাদের দোষ না, এই অপদার্থ পুলিশ প্রশাসন আর সরকারি দলের। এইভাবে আপনারা জানেন, দিল্লিতে এই সময় কৃষকরা যে তিনটে অর্ডিন্যান্স হলো কৃষকদের মারার জন্য, তার বিরুদ্ধে যে জমায় পুলিশ আছে, তাদেরকে বলবো নিজের মুরগির সম্মান নিয়ে সাইডে দাঁড়িয়ে যান। বড় বড় তৃণমূলের নেতাদের মতো করে শেষ হয়েছে, আর দুটো উঁচু বড় পুলিশের মতো করে শেষ হবে না। যখন ইমরান খুন হলো, তার বাড়ি যখন ঘিরে ধরেছিল তৃণমূলী গুন্ডারা, তখন এই অপরাধ পুলিশ কোথায় ছিল? তখন তার উন্নতি কোথায় ছিল? তখন তো আমরা ওই ওসিকে আর ওই তৃণমূলের যারা আর্দালি হয়েছে সেই পুলিশকে দেখিনি। মানুষ যখন প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, চোর ঝোচ্চোর গুন্ডা বদমাইশ ধর্ষকরা রাজত্ব কায়েম করেছে, তখন কিন্তু এটা বুঝে নিতে হবে যে লাল ঝান্ডা কাউকে ছেড়ে কথা বলবে না। গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ একটা দম বন্ধ করা পরিস্থিতির মোকাবিলা করছে। মিথ্যা মামলা, হামলা, আর ওই যে আজকে দেখছেন তৃণমূলের শুভেন্দু, সৌগত, মমতা, প্রকাশ, সব কিশোরকে হাঙ্গামা হচ্ছে। এরা সব টাকা পয়সা চুরি করে, নারদা সারদার টাকা খেয়ে এমএলএ, এমপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরপ্রধান কেনা বেচা করেছে। বিরোধী দলের লোকজনকে কিনে তৃণমূল মনে করেছিল ফুটে ফেপে উঠেছে। মুকুল রায়কে দিয়ে মমতা ব্যানার্জি যে পথে রাজনীতি করেছেন, তাতে শুধু রাজ্যের সর্বনাশ করেননি, তিনি নিজেরও সর্বনাশ ডেকে এনেছেন। আজকে গোটা দেশে বিজেপির সরকার করোনা মোকাবিলা করার বদলে কৃষকদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে, যুবদের বিরুদ্ধে, গরিব মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী বক্তৃতায় বললেন টিভিতে, আপদা কো অবসর মে বদলনা হ্যায়, তার মানে বিপদ এসছে, এইবার সুযোগ পেয়েছি। বাংলা বলে না ঝোপ বুঝে কোপ মারা। মোদী অমিত শাহ মনে করলেন ঝোপ বুঝে কোপ মারবেন। কি বললেন?
বললেন সবাই নিজের নিজের ঘরে থাকো, কেউ বাইরে বেরোবে না, কোনো মিছিল হবে না, মিটিং হবে না। উনি কি করবেন? যখন দরকার ছিল আমাদের হাসপাতাল, দরকার ছিল বেড, ডাক্তার, নার্স, ওষুধ, ইঞ্জেকশন, ভ্যাকসিন, ভেন্টিলেটর, টেস্ট, তখন মোদিজি বললেন লক্ষ্মণ রেখা। সেই রামায়ণে ছিল না, সীতার জন্য গোল গোল দাগ করে দিয়ে লক্ষ্মণ রেখা করে দাও, কেউ বাইরে বেরোবে না। আর মমতা কি করলেন? মমতা বললেন, টেলিভিশনে দেখেছেন, ওই লকডাউনের সময় কলকাতায় রাস্তায় বেরিয়ে চক দিয়ে গোল গোল দাগ কেটে দিলেন। তার মানে কি হলো? এখানেও কিছু লোককে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে যে মমতা মোদির বিরুদ্ধে লড়ছে, আর মোদি মমতার বিরুদ্ধে লড়ছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে। গত 7 মাস এই লকডাউন আনলকডাউনের সময় আমরা দেখেছি মোদি বললেন লক্ষ্মণ রেখা, আর মমতা রাস্তায় নেমে গোল গোল করে লক্ষ্মণ রেখা এঁকে দিলেন। যেমন দিদিমণিরা ছাত্রকে বলে অ লিখে দে, ক লিখে দে, ওই রকম মোদি বললেন আর মমতা লিখে দেখিয়ে দিলেন যে দেখো গোল গোল দাগ কাকে বলে। আমাদের ছোটবেলায় ওরকম ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখে দিতেন, এখন অনেক হয়, আর পাশে কম্পাউন্ডার থাকে, সে ওই মিক্সচার বানিয়ে বড়ি বানিয়ে দিয়ে দিত, কম্পাউন্ডার বলে থাকে। তাহলে আমাদের রাজ্যের দেশে কি দেখলাম? মোদি যদি ডাক্তার হয়, মমতা কম্পাউন্ডার। মোদি প্রেসক্রিপশন বলে দিচ্ছে আর মমতা সেটা করে দেখিয়ে দিচ্ছে, কোনো লড়াই নেই। এই মমতা ব্যানার্জি বলেছেন, আজকে যারা কম বয়সী আছে জেনে রাখুন, যখন তিনি কংগ্রেসের নেত্রী বললেন মহাজোট করবো, বিজেপিকে নিয়ে এসে এখানে ভোট করব, কংগ্রেস বলল না, তুমি কংগ্রেসও থাকবে, বিজেপিকে আনলে এটা হবে না, সাপের মুখে চুমু খাবে, ব্যাঙের মুখে চুমু খাবে, এটা হবে না। কারণ মমতা কি করলো? কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো। এখন যাদেরকে বিজেপি তৃণমূল বোঝাচ্ছে যে বিজেপি তৃণমূলকে আটকাবে আর তৃণমূল বিজেপিকে আটকাবে, এটা বুঝে রাখুন। এক, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপিকে আটকানোর জন্য না, বিজেপির টাকায় আরএসএস এর মদতে মমতা ব্যানার্জি দুর্গা সেজে সিপিআইএমকে অসুর বানিয়ে দিয়ে বলেছিলেন উনি হচ্ছেন অসুর মর্দিনী হবেন, বাংলা থেকে লাল ঝান্ডাকে শেষ করবেন। বলেনি? এই শুভেন্দু অধিকারী মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল লাল কাপড়ের টুকরো দেখা যাবে না বাংলায়। আর এখন কি হলো? এখন মমতা ব্যানার্জির আঁচল ছোট হয়ে গিয়েছে, এখন অমিত শাহের প্রচুর ধরতে যাচ্ছে। আর শুভেন্দু বলল, সৌগত বলল, আর বাংলা থেকে লাল ঝান্ডা উঠে যাবে। আজকে ধুলিয়ান এখানে প্রমাণ করছে লাল ঝান্ডা কোনো হামলায়, কোনো মামলায় উঠে যাওয়ার নয়। এটা কি চিট ফান্ডের টাকায় কোনো পার্টি হয়েছে নাকি? যে রোজ ভ্যালি উঠে গেল, সারদা উঠে গেল, আলকেমিস্ট উঠে গেল, সুতরাং তৃণমূলটা উঠে যাবে, এরকম সিপিআইএম না। কৃষক তার জমির জন্য লড়াই করেছে। আজকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের যে কৃষকদের দেখছেন, মোদি মনে করেছিল ভুলভাল বুঝিয়ে 2 কোটি বেকারকে কাজ দেব, রাম মন্দির বানাবো, এইসব বলে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, আচ্ছে দিন লাইনকে বলে ভোট তো নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে কি করলো? যে মোদি কৃষককে বলেছিল 6 বছরের মধ্যে কৃষকের আয়কে দ্বিগুণ করে দেবো, এই 2020-তে 2015-তে বলেছিল 2020 में किसान का आमदनी 2 गुना हो जाएगा। এখন কৃষক, ক্ষেত মজুর শুধু গোটা দেশের না, পাঞ্জাবের আর হরিয়ানায় এসে বলল दिल्ली किसी का बाप का नहीं है, हमारा खेती, हमारा जमीन कोई मोदी, कोई अमित शाह
चिंता का बात का नहीं है कि लॉकडाउन के मौके पर ऑर्डिनेंस ले आकर के अदानी और अंबानी के हाथ में खेती और किसानी दे देगा। আমরা বামপন্থীরা বলেছিলাম তেভাগার সময় থেকে, তারপরে বামফ্রন্ট সরকার অপারেশন বর্গা, কিষাণ সভা লাল ঝান্ডা কেড়ে বলেছিল লাঙ্গল যার জমি তার, যোদ্ধার জমিদারের হাত থেকে জমি নিয়ে এই লাল ঝান্ডা মানুষের পায়ের তলায় মাটি দিয়েছিল। আর যখন মানুষ পায়ের তলায় মাটি পায় তখন মাথা তুলে দাঁড়ায়। তবেই আমাদের এখানে শিক্ষার প্রসার হয়েছিল, তবেই জুনিয়র হাই মাদ্রাসা স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ তৈরি হয়েছিল। ছেলেপুলেরা তখন যে বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ যায়নি তারা স্কুল কলেজে গেল। তারপরে কলকারখানা দরকার ছিল, তারপরে চাকরির দরকার ছিল, কাজের দরকার ছিল। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? বামফ্রন্টের আমলে 40 লক্ষ বেকারের কারাগার আর নেই দরকার। আর লোকজনকে বোঝানো হয়েছিল, মুসলমানদের বলেছিলেন একজন দুজন ইমাম ওই বরকতি টরকতিকে নিয়ে যে মুসলমানদের কাজ দিয়ে দেবো, বলেনি? 10,000 মাদ্রাসা দেবো, বলেনি? ভাঙড়ে মুসলমানদের জন্য একটা মেডিকেল কলেজ করে দেবো, বলেনি? গার্ডেন নিচে একটা রেল থেকে নার্সিং কলেজ করে দেবো মুসলমান মেয়েদের জন্য, বলেনি? জঙ্গলমহলে বলেনি কিষাণজির হাতে দিয়ে দেবো জঙ্গলমহলকে? অতুল রায়কে বলেনি কোচবিহার আলাদা রাজ্য দিয়ে দেবো? বিমল গুরুমদেরকে বলেনি গোর্খাল্যান্ড দিয়ে দেবো? আর তারপরে যখন সরকার এসে গেল বললো পাহাড় হাসছে, তাই না? জঙ্গলমহল হাসছে। এখন গোটা রাজ্য কাঁপছে যে 10 বছরে আমরা কি পেলাম। খুঁজে পান ওই ইমামকে, বরকতিকে, যাকে টিপু সুলতানের ইমাম বলে সাজিয়েছিল, মনে নেই? মঞ্চে দাঁড় করেছিল না? হিজাব পরে ঈদ মুবারক, হজ মুবারক, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে মুসলমানদের বোকা বানায়নি? আর তখন অনেক মুসলমান ভাইরা বলেছিল, আহা সেলিম ভাই আপনি ওটার বিরুদ্ধে বলেন কেন? দেখুন তো উনি কীরকম একদম মুসলমান সেজেছেন, তাই তো? আরে যদি কেউ রামায়ণ করতে হয় সেখানে যেমন কেউ রাম সাজে, কেউ লক্ষ্মণ সাজে, তেমনি কেউ হনুমানও সাজে, সাজতে হয়, তা নাহলে নাটকটা জমে না। আর যদি হিন্দু মুসলমানের রাজনীতি করতে হয় তাহলে বিজেপি যেমন संत समागम করে साधु संत के लिए मंदिर वही बनाएंगे बोले, तेल लगाओ डाबर का, नाम मिटाओ बाबर का बोले, তাহলে এক হাতে তো তালি বাজে না, দু হাতে তালি বাজে। তাহলে যদি কাউকে হিন্দু হিন্দু করতে হয় তাহলে ভাড়ার কিছু লোককে নিয়ে এসে মুসলমানও করতে হবে। সোজা কথা, তাই তো? হ্যাঁ, নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহর দোহাই করলে তো হবে না। আর এই জন্য আমরা বামপন্থীরা প্রথম থেকে বলেছিলাম রাজনীতি হবে নীতির ওপরে দাঁড়িয়ে। কি হবে? বেকার ছেলেমেয়েরা কাজ পাবে, কল কারখানা হবে কি হবে না, এক ফসলি জমি সেচের ব্যবস্থা করে 2 ফসলি 3 ফসলি হবে কি না, যেখানে জুনিয়র হাই আছে সেটা হাই হবে কিনা, যেখানে হাই স্কুল আছে সেটা হায়ার সেকেন্ডারি হবে কিনা, কলেজ যেখানে আর্টস আছে সেখানে সায়েন্স হবে কি হবে না, যেখানে বিশ্ববিদ্যালয় নেই যে জেলা সেখানে বিশ্ববিদ্যালয় কেন হবে না, স্কুল হবে, রাস্তা হবে, ব্রিজ হবে, কারখানা হবে, সরকারের কাজ এটা। কিন্তু কেউ তো বোঝালো না। মমতা ব্যানার্জি বলছেন দুর্গা পূজা কি করে হবে, তার জন্য 10,000 টাকা দিয়ে 50,000 টাকা এবার এসছে, তাই না? তবে দিতে হবে। আরে মমতা ব্যানার্জি না জন্মালেও দুর্গা পূজা হতো, দুর্গা পূজা হবে, কিন্তু সরকারের কাজ না। মোদী মনে করছেন কি এই লকডাউনের সময় যখন বলছেন মিছিল হবে না, মিটিং হবে না, অযোধ্যায় চলে গেলেন, মন্দির ওহি বানাएंगे বলেছিলাম, লাগালেন না? আর কিছু মানুষকে বোঝালেন উত্তর ভারতে राम जन्मभूमि मुक्त हो गया, बस आप गरीबी से, बेरोजगारी से, सबसे मुक्त हो जाएंगे। बोलो হবে? ধর্ম নিজের জায়গায় থাক। ধর্ম নিয়ে আমরা মাতামাতি করতে বারণ করেছিলাম। ঈদ হবে, মহরম হবে, দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, হোলি হবে, দোল হবে, যার যার বিশ্বাস। এই কদিন পরে বড়দিন হবে। সরকারের এটা কাজ না। সরকারের কাজ হচ্ছে আমার যে জওয়ান ছেলে 19 বছরের 20 বছরের, যার দুটো হাত আছে, যার মাথায় মগজ আছে, যার বুকে বল আছে,
সে তার মাথার বুদ্ধি লাগিয়ে, সাহস লাগিয়ে, হাতের মেহনত লাগিয়ে নিজের বাপ মায়ের জন্য দুটো রুটি কামাতে পারবে কি পারবে না? নিজের ঘরটাকে বড় করতে পারবে কিনা, পাকা করতে পারবে কিনা? সরকার ভিক্ষা দেবার ব্যবস্থা করছে, তাই না? ভিক ভেঙে কখনো একটা দেশ, একটা সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। বামপন্থার দক্ষিণ পন্থার মধ্যে এই তফাৎ। দক্ষিণপন্থীরা মনে করে তারা রাজা মহারাজা, তারা কিছু ভিক্ষা দেবে প্রজাদেরকে। আর লাল ঝান্ডা বলে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা অধিকার চাইছি। যে কৃষকরা ওখানে জড়ো হয়েছে, এখন মোদি অমিত শাহ নীল হারাম হয়ে গিয়েছে, তাই তো? হাজার হাজার কৃষক পৌঁছেছে, এখনো কোটি কোটি পৌঁছয়নি, এখনো গোটা দেশের কৃষকরা যায়নি। তাহলে যারা মনে করেছিল ধর্মের বড়ি খাইয়ে আর জয় শ্রীরামের বুলি দিয়ে কিছু নাটক করে মোদিজি একটু দাড়ি বাবা হয়ে গিয়ে দাড়ি বাড়িয়ে দিয়ে, তাই তো, মানুষকে বোকা বানিয়ে দেবেন। আর কৃষকদের বলবেন দেখো কিতনা আচ্ছা বড়িয়া কানুন নিয়ে আয়া, এবার তো কৃষকরা সব তত্তর করে বড় হয়ে যাবে। পাঞ্জাবের কৃষকরা বুঝিয়ে দিল, ইংরেজের বিরুদ্ধে লড়েছিল 113 বছর আগে। ভগৎ সিং এর চাচা পাগড়ি সমাজ যাত্রা করেছিলেন কৃষকদের। তারপরে সেখানে ভূমি সংস্কার, তারপরে পাঞ্জাবের কৃষকরা সামনে আগে এগিয়ে গিয়েছিল। আজকে দাঁড়িয়ে ওখানে একইভাবে শিখ আর হিন্দুর নামে আগে রাজনীতি হয়েছে, খালিস্তানের নামে রাজনীতি হয়েছে, তবে পাঞ্জাবে ভালো হয়নি। আসল রাজনীতি হচ্ছে জমির প্রশ্নে, ফসলের দামের প্রশ্নে, নিজের রুজির প্রশ্নে, নিজের রুটির প্রশ্নে। আর এটাই লাল ঝান্ডা বলে আসছে। ধর্ম খান ধর্মের জায়গায় ভিন্দ্রভালো গুরুদ্বারাকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করেছিলেন, তাদের পাঞ্জাবের ভালো হয়নি। বিজেপিও এরকম ব্যবহার করেছে। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান, বৌদ্ধ হোক, ধর্মকে নিয়ে যদি রাজনীতি করা হয়, ওই যে রবীন্দ্রনাথের মূর্তি ওখানে লাগানো আছে, আমি না, রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আমরা স্বাধীনতার সময় কি বলেছিলাম? আমাদের একটা গান ছিল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, হ ধর্মেতে ধীর, হ পরমেতে বীর, হ উন্নত শির নাহি ভয়। তার মানে ধর্মে ধীর হও আর কর্মে বীর হও, তাহলে কোনো ভয় থাকবে না। মোদি মমতা মিলে কি বললো? আরএসএস কি বললো? বললো না, উল্টো করতে হবে, ধর্মেতে বীর আর কর্মেতে ধীর। তাহলে কি দেশের অবস্থা বুঝতে পারছেন, তাই তো? মব লিঞ্চিং হচ্ছে, লাভ জিহাদের নামে কানুন নিয়ে আসছে, তাই তো? কে কার ফ্রিজে কি গরু রাখা আছে, কি ছাগল রাখা আছে, কে কি রান্না করছে সেটা দেখছে। আর এদিকে লকডাউনের সময় 100 জনের মধ্যে 46 জন মানুষ ধার করতে বাধ্য হয়েছে নিজের পরিবারের খরচ চালানোর জন্য। কোটি কোটি ছেলে মেয়ে যারা কাজ করছিল তারা বেকার হয়েছে। পরিযায়ী শ্রমিক আমাদের সব জেলায় যায় কাজ করতে বাইরে, এমন শিক্ষার জন্য যায়, চিকিৎসার জন্য যায়, কাছের জন্য যায়, কাজের জন্য যায়। মোদিজি কি বললেন? রাত কে 12 बजे के बाद सब बंद। মনে আছে নোটবন্দির সময় যেরকম বলেছিলেন 500 का नोट नहीं चलेगा, 1000 का नोट नहीं चलेगा। 120 জন লোক মারা গিয়েছিল, কিন্তু ভक्त मंडली के आरएसएस की बुझिएছিল, अरे ये तो देश के लिए है, काला धन समाप्त हो जाएगा, आतंकवाद खत्म हो जाएगा, नकली नोट नहीं चलेगा, भ्रष्टाचार मिट जाएगा। मोदी নিজেও বলেছিলেন। আমরা বুঝলাম এটা কিরকম নাটক ছিল। ভ্রষ্টাচার শেষ হয়নি, কালো টাকা শেষ হয়নি, নকলি নোটও শেষ হয়নি। তাহলে হলোটা কি? হলো অমিত শাহ সবচেয়ে বেশি টাকা বদল করে 800 কোটি টাকা লাভ করে শুধুমাত্র টাকা বদল করে কমিশন। এটাই হচ্ছে বোকামি। মানুষকে এভাবে বোকা বানানো চালাকি করছে। তাহলে এখানে কি বলেছিল? 21 দিন
अरे महाभारत का जंग 18-14 दिन में जय हुआ था, 21 दिन में हम कोरोना से जय पाएंगे বলেছিল টেলিভিশনে হয়েছে ঢোকা হয়নি। এই সময় 2 লাখ কোটি টাকা 20 লাখ কোটি টাকার সব প্যাকেজ ঘোষণা করেন নির্মলা সীতারামন। এখানকার যারা বিড়ি শ্রমিক, যারা ক্ষেত মজুর, যারা পরিযায়ী শ্রমিক, যারা ছোট দোকানদার, হকার, কর্মচারী, কেউ একজন হাত তুলে বলুন, যদি কোনো बीजेपी भक्त থাকে বলুন, वो 20 लाख करोड़ रुपया का जो पैकेज घोषणा हुआ मोदी सरकार की तरफ से, उसमें कितना पैसा आपको मिला, आपके परिवार को मिला, आपके कारोबार को मिला। এটাই তো ধাপ্পা, এটাই তো ঘোষণা, এটাই তো জুমলা। এই জন্য আমরা এই জুমলাবাজির বিরুদ্ধে। আর এই জন্য আজকে কৃষকরা তারা বলেছে সব কোনো জুমলাবাজি না, যে আইন নিয়ে এসছো 3টে খতরনাক কানুন, অত্যাবশ্যকীয় পণ্য আইন খতম করে দেবে, কন্ট্রাক্ট কোথায় চালু করবে, কৃষক নিজের জমির মালিকানা হারাবে, আদানি আম্বানির চাষ করবে, বড় বড় পুঁজিপতিরা চাষ করবে, আর ফসলের দাম এগুলো সরকারও ঠিক করবে না, কৃষকও ঠিক করবে না, বড় বড় কোম্পানিরা ঠিক করে দেবে। এটা কৃষকরা কেন মেনে নেবে? তাহলে আসলে হচ্ছে কর্ম, কাজ। আর এখানে দাঁড়িয়ে গোটা দেশের কৃষকরা জেগেছে, একদিন না, গত 4 মাস ধরে কৃষক সভার নেতৃত্বে প্রথমে 100টা কৃষক সংগঠন, তারপরে 300টা, তারপরে এখন 500টা কৃষক সংগঠন একসঙ্গে হয়ে বলেছে, এই জন্য আমরা ঐক্যের কথা বলি। তাহলে মানুষ যদি এক করতে হয় তাহলে সরকার কা নাক পর দম কর सकता है, তাই তো? আর মানুষকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সরকার মানুষের নাক পর দম করে দেবে, তাই তো? দুর্নামি বলুন আর বিজেপির দাঙ্গা হাঙ্গামা বলুন, কি করে সম্ভব হচ্ছে? কারণ মন্দির, মসজিদ, জাত পাত, হরিজন, ব্রাহ্মণের নাম করে মানুষকে ভাগ করে দিচ্ছে। আর লাল ঝান্ডা এই জন্য প্রথম থেকে বলেছে, যদি লড়তে হয় তাহলে একসাথে হতে হবে। আমাকে ধর্মের নামে, ভাষার নামে ভাগ করে দিলে দুর্বল হয়ে যাব, কমজোর হয়ে যাব। ওরা একটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ঝগড়া নেই। 26 নভেম্বর গোটা দেশের সব ট্রেড ইউনিয়ন, সব কিষাণ সংগঠন, আমরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম। গোটা দেশে ছিল মোদী সরকারের নীতির বিরুদ্ধে, শ্রম বিলের বিরুদ্ধে, কৃষি বিলের বিরুদ্ধে। আচ্ছা, বিরোধিতা ছিল বিজেপি সরকারের। এখানে মমতা ব্যানার্জি তৃণমূলের পুলিশ কি বললো? না, এখানে ধর্মঘট করতে দেব না। কেন বাবা? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমরা তো মোদী সরকারের বিরুদ্ধে বলছি, হঠাৎ কালীঘাটে কেন বেচাইনি শুরু হয়ে গেল? তাহলে বোঝা যায় কোথায় সুরটা বাঁধা আছে। দেখবেন রসুন আছে না, রসুনের টোয়া সব আলাদা আলাদা থাকে, কিন্তু পেছনে একটা জায়গায় বাঁধা থাকে। তো এরকম বিজেপি তৃণমূল আলাদা দেখছেন, কিন্তু আসলে পেছনটা RSS এর সুতোয় বাঁধা আছে। এই RSS এর টাকা মমতা ব্যানার্জি আর মুকুল রায় বলেছিল লাল ঝান্ডাকে শেষ করে দেবো। কন্ট্রাক্ট নিয়েছিল, ঠিকানা না, যেরকম বড় কন্ট্রাক্টের সাব কন্ট্রাক্ট দেয় ছোট ছোট কাজ করার জন্য, এরকম RSS মমতা ব্যানার্জিকে কন্ট্রাক্ট দিয়েছিল। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে হিন্দু মুসলমান এক কাটটা আছে, এখানে শিখের নামে দাঙ্গা করে দেওয়া যায় না, এখানে হত্যা করা যায় না। তাহলে কি করতে হবে? মমতা বললেন উল্টে দাও, পাল্টে দাও। তার মানে কি? এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এলোমেলো করে দিল, লুটে পুটে খেল। আর বিজেপি সেই সুযোগে মনে করলো এমনিতে কি হয়, পদ্ম ফুল যেটা আছে না, ওটা পাকে, গোবর টোবর বলে না, তো পাকে হয়, এমনি শুকনো জায়গায় হয় না, খেতে খাওয়াতে হয় না। সুতরাং মমতা ব্যানার্জি আগে এই কেনা বেচার রাজনীতি, মস্তানি, গুন্ডামি, চোর, চাল চুরি করে, নিয়ে এসে এবার বিজেপি বলল, বিজেপি কারা? বিজেপি কে? মুকুল রায় কে ছিল? অর্জুন সিং কে? একটা করে নেতার নাম বলুন। IPS অফিসার মহিলা ছিল না ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে? আমি তো নাম বলতে চাই না। নাটক কিরম হয়? সে বলল আমি হচ্ছি, মমতা হচ্ছে জঙ্গলমহলের মা, বলেনি? আর তারপরে আবার বিজেপিতে গিয়ে সেই মায়ের মাসি তুলে গাল দিচ্ছে না? আর তখন আপনারা জানেন গত ভোটের সময় বাপরে বাপ টেলিভিশনে ঘন্টাখানেকে সবসময় আলোচনা হচ্ছে ভারতী ঘোষ পালিয়ে বেড়াচ্ছে আর পুলিশ তাকে খুঁজছে, বাংলার পুলিশ।
তাই তো? তারপরে ভোট হয়ে গেল, ভারতীয় জনতা চলে এলো, বাংলা পুলিশের ঘরে ঢুকে গেল, আর কেউ কাউকে খুঁজছে না। গত লোকসভা নির্বাচনে মনে আছে, রাজীব কুমারকে ধরতে আসবে, সিবিআই আসছে, ইডি আসছে, মমতা ধর্নায় বসে গেছে, আর বিজেপি আসে দালালরা বললো দেখ না একবার ভোটটা হোক, পিসিরা তো ভাইপো তো জেলে যাবে। তারপর ভোট হয়ে গেল, খেল খতম, পয়সা হাজার, তাই তো? হ্যাঁ, কোথায় ইডি, কোথায় সিবিআই? ওই ছোটবেলা দেখতাম সাপের খেলা হয় না, সাপের বিন বাজাতো, হ্যাঁ, যে লোকজন জড়ো হয়ে যেত, তখন ঝাঁপি খুলে সাপ বার করতো। এই সাপের বীজটা ভেঙে দেওয়া হতো, সে কামড়াবে না, বিষও নেই, কিন্তু লোককে দেখে বাচ্চাগুলো দেখে ভালো লাগে, সেই সাপের খেলা দেখাতো, পয়সা করে একটা করতো, যেই খেলা হয়ে যেত সাপগুলো আবার ঝাঁপিতে ঢুকিয়ে দিত, নিয়ে আবার বগল দাবা করে চলে যেত না। ওইরকম মোদি অমিত শাহ ভোটের সময় ইডি আর সিবিআইয়ের নামে ঝাঁপি দিয়ে সাপ বার করে, আর যেই ভোট হয়ে যায় আবার ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার ওদের চলে যায়, চলো। তাই করছে না, এটাই তো নাটক। এটা আবার ভোট আসছে, এই জন্য বলছে ডিসেম্বর মাস থেকে দেখবেন আবার কাগজে, আবার টিভিতে বলবে। এই ভোটের সময় আবার দেখবেন শুরু হয়ে যাবে, এই হচ্ছে সিবিআই আসছে, এই ইডি আসছে, এইবার কি চেকতে হবে। সেখানে দাঁড়িয়ে এই বিপদ, নাটক, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, বিজ্ঞাপনের দৌলতে তারা যেটা করছে আমাদের রাজ্যে দেখাচ্ছে, দেখো আসলে ভোটটা হচ্ছে, সামনে ভোট আছে, আর বিজেপি আর তৃণমূল। 16 সিনেমা দেখেছিলে? আগের দিনে ছিল 16, কে কে দেখেছিল 16? অনেকে দেখেছে। 16-তে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন ছিল না? ওদের মধ্যে কিছু একটা হলে বলতে টস করতে হবে, মনে আছে? তা টস করলে সবসময় একই রকম হতো। পরে একজন যখন মরে গেল তখন অন্য বন্ধু দেখলো আসলে ওই যেটা যে কয়েনটা মুদ্রাটা নিয়ে টস করতো সেটা দু পিঠে একই ছিল। তাহলে লোকে দেখছে ঘাস ফুল আর পদ্ম ফুল, আসলে যখন টস করছে তখন দেখাচ্ছে দুটো ফুল, কিন্তু আসলে মানুষকে ফুল বানানোর জন্য এপিটো বিজেপি, ওপিটো বিজেপি, একটা তৃণমূলের ছোট ফুল নিয়ে একটা বিজেপির বড় ফুল। সাহস ছিল জগজ্যোতি বসু সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, মানে 34 বছর বামফ্রন্ট, 34 বছর বামফ্রন্ট সরকার যখন ছিল, কোন দিলীপ ঘোষ, কোন বাপের বেটার সাহস ছিল বলবে যে নাগরিকতা সংশোধনী আইন, সিএ, এনপিআর, এনআরসি নিয়ে এসে 2 কোটি বাংলার মানুষকে বাংলার বাইরে করে দেবো? কি করে বলছে? আজকে আমাকে একজন জিজ্ঞেস করলো কেন এরকম হয়, আলাম নবান্ন 14 তলায় চোর চোরটাদের আড্ডা হলে দিলীপ ঘোষের মতো নেতা তৈরি করেছে। দুটোর সঙ্গে দুটো মেলা আছে। এই যে মমতা বলেছিল লাউড়াটাও কেন ঢেকি জানেন তো, একদিকে যদি নিচু করেন অন্যদিকটা উঁচু হবে। তাহলে মমতাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল বামপন্থাকে নিচে দেখিয়ে দাও, ঝুঁকিয়ে দাও, ছোট করে দাও, তাহলে দক্ষিণ পন্থাটা চার করে বেড়ে যাবে। আজকে 6 ডিসেম্বর সুশান্ত ঘোষ 10 বছর মামলা মোকদ্দমা লড়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়ে আজকে তার নিজের এলাকা গড়বেতায় যাওয়ার অনুমতি পেয়েছে। হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে তারা বাইরে বেরিয়ে এসছে। তৃণমূল কেন? তুমি ঢুকতে পারবে না। এখানে বলে না, আগের দিন এসেছিলাম যখন ওই যে ইমরান ফুল হয়েছিল, দুটো কম বয়সী ছেলে, আমি তাদের দেখলাম এসে বলছে আপনার বহরমপুরে আপনার মিটিংয়ে আমি যাব বলেছিলাম বলে আমাকে পুলিশ জেলে ঢুকিয়ে দিচ্ছে। তৃণমূল মুখোদ্দরে কিন্তু ওরে সিপিএমের লোককে জেলে তুলে দিয়ে আর মিথ্যা মামলা করে দিয়ে সিপিএমকে শেষ করে দিতে এই বোকামিটা তৃণমূল করেছিল। আজকে আঙুল কামড়ে দেখছে চাষ। বিজেপির কাছ থেকে তো পয়সা দিয়েছিলাম, কন্ট্রাক্ট নিয়েছিলাম যে সিপিএমকে শেষ করে দেবো, আর বিজেপির অমিত শাহ মমতাকে বলছে ক্যা হুয়া, টাকা তো দিলাম, যা চেয়েছিলে সব দিলাম, কিন্তু তোমাকে যে কন্ট্রাক্ট দিয়েছিলাম কাজটা তো ঠিক মতো করলে না। এই যে পঞ্চায়েতের পুরসভার কাজ করে না, সিমেন্টের বদলে ভুসি মাল দিয়ে দেয়, বালি দিয়ে দেয়, রডের বদলে লোহার রডের বদলে বাঁশ আর বাখারি দিয়ে দেয়। তৃণমূল তো জালিমাল করে, তো এরকম তৃণমূল সিপিএমকে শেষ করবো বলে কন্ট্রাক্ট নিয়েছিল যে সবাইকে একেবারে কেটে কেটে সাফ করে দেবো, কিন্তু সেটা পারবে না। এই জন্য বিজেপি এখন বলছে এই কন্ট্রাক্টরকে দিয়ে হবে না, চল আমি নিজেই কন্ট্রাক্ট তৈরি করবো, তাই তো? হ্যাঁ, ভাড়াকে দিয়ে হবে না। এটা আপনারা আমি বারবার বোঝার চেষ্টা করছি। আর এই জন্য তৃণমূল গত 10 বছরে রাজনীতি করার নামে কলকারখানার কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা,
উন্নয়নের কথা বলেনি, সাইনবোর্ড লাগিয়েছে। উন্নয়নের জোয়ার হচ্ছে, বলে না মমতা যেখানে যায় ওই শিলান্যাস হচ্ছে, এখানে বলে না 500-600 করে শিলান্যাস করে, বিজ্ঞাপনও হয়। তো তারপরে বিজেপিও দেখবেন একই রকম। মমতা বলে উন্নয়ন, মোদি কি বলে বিকাশ। আচ্ছা, বাংলায় যেটাকে উন্নয়ন বলে, হিন্দিতে সেটাকে বিকাশ বলে, তাই তো? বেকার ছেলেরা যখন চাকরি চায়, মমতা বলেন চপ ভাজে, চপের দোকান দাও, বলে না? হ্যাঁ, মোদি কি বলে পকোড়া বানাও। আরে বাবা, যেটা বাংলায় চপ, হিন্দিতে সেটাই পকোড়া। তাহলে বাংলায় যেটা মমতা, দিল্লিতে সেটাই মোদি, তাই তো? একজন বাংলায় বোকা বানাচ্ছে আর একজন হিন্দিতে বোকা বানাচ্ছে, দুজনের সিলেবাস এক। এই জন্য দেখবেন কৃষকরা যখন দিল্লিতে গেল, হরিয়ানা খাট্টার বিজেপি সরকার লাঠি, গুলি, বোমা, বন্দুক, কামান, জল কামান, টিয়ার গ্যাস, পুলিশ দিয়ে আটকে দিল না, যেতে দেবে না। এই ঠান্ডা রাত্রে ঠান্ডা জল ওই কৃষকদের গায়ে ফেলে দিচ্ছে, বলে কি হবে, সব ভয় পালিয়ে যাবে। এত সহজ? আপনারা দেখেছেন, ঠিক যারা দেখেন খবরের কাগজ, টেলিভিশনে সব খবর দেবে না, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পাগড়ি পরে সেই কৃষক কিরম জল কামানের নিচে দাঁড়িয়ে গিয়ে বলছে হ্যাঁ কত বলি, লাল ঝান্ডা নিয়ে কৃষক গিয়ে জল কামানের ওপরে উঠে জল কামানের মুখ ঘুরিয়ে দিয়েছে পুলিশের দিকে, নিয়ে আমাকে ভেজাবি, তোরা ভেজ। এ হচ্ছে সাহস। এই লড়াই করেই আজকে আমরা এখানে এসেছি। নবান্নে যখন যুবরা গিয়েছিল, মমতা ব্যানার্জি শ্রম করেনি, লাঠি মারেনি, মাথা ভরায়নি, জেল দিয়ে দেয়নি, তাতে আটকাতে পারবে যুবদেরকে। কৃষকরা যখন নবান্ন অভিযান করেছিল, এই হান্নান মোল্লা আমাদের পার্টির নেতা, আজকে যিনি কৃষক সভার নেতা হিসেবে গোটা দেশের এই কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তার মাথা ফাটিয়েছিল হাওড়ায়। তৃণমূলের নেতারা হোটেলের ছাদের উপর উঠে ইট নিয়ে রেখেছিল, আর নবান্ন অভিযানের সময় ওপর থেকে ইট ফেলছিল। ওই ইটের টুকরো শেষ হয়ে যাবে, কিন্তু লাল ঝান্ডার মাথা নত হবে না। এই জন্য আজকের এই আমাদের যে জমায়েত, এখানে একদিকে যেমন এই কৃষি বিল, তার বিরুদ্ধে কৃষকদের প্রতি সংহতি জানিয়ে আগামী 8 তারিখে গোটা দেশে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কৃষকদের। সেটা গ্রাম বাংলায় তাই আমাদের প্রস্তুতি নিতে হবে। তার পাশাপাশি একটা খেয়াল রাখতে হবে, আজকে 6 ডিসেম্বর মূল যে বিষয়টা ছিল, আজকের দিনে 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। RSS তার সেবা করেছিল না, বিজেপি করেছিল না। প্রথমে যা করলো বিজেপি, পরে আমরা দেখলাম 27 বছর পরে দেশের সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্ট, তারাও বলল মন্দির ওই বানায়নি। ফ্যাসিবাদ এইভাবেই আসে, সে রাষ্ট্রযন্ত্রের সব কটা অস্ত্রকে সংস্থাকে কবজা করে নেয়। মিডিয়াকে যেরকম করে, কোর্টকে সেরকম করে, পুলিশকে সেরকম করে, সবটা তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এজন্য আমরা বললাম, সেই দিনই বলেছিলাম, এটা রায় বেরোলো কিন্তু ন্যায় হলো না। কোর্ট সবসময় ন্যায় করে এমন কথা বিশ্বাস করা যাবে না। পরিষ্কার বলছি, আদালতের অবমাননা বললেও বলবো। কারণ দাস যে বান্দা, কৃতদাস, আমেরিকা এটা ছিল। তারপরে সেখান বিরুদ্ধে কৃতদাস কথা রদ করা হলো। তৎকালীন সুপ্রিম কোর্ট বলল না না না, গোলাম শেষ হয়ে গেলে চাষবাস কী করে হবে, গোলামি থাকবে। তারপরে লড়াই হলো, সংগ্রাম হলো, তারপরে সেই সুপ্রিম কোর্টকে বলতে হলো না, আমরা ভুল বলেছিলাম, মানুষ মানুষকে গোলাম করতে পারে না। সেই সুপ্রিম কোর্ট বলল জমির ব্যাপারে রায় দিতে গিয়ে যেটা খুব বাজে রকমের অন্যায় হয়েছে, ভাঙাটা অপরাধ হয়েছে। আবার পরে আমরা দেখলাম কোর্ট বলল অপরাধীরা সব খালাস, তাই তো, কেউ কোনো দোষ করেনি, কেউ কিচ্ছু করেনি। এইটাই হচ্ছে অন্যায়। এটা কেন হচ্ছে? সেই 6 ডিসেম্বর 1992 সালে জ্যোতি বসু বলেছিলেন যে আসলে এটা একটা শুধু মসজিদ ভাঙা না, আমাদের সংবিধান যা যে পায়ের ওপর দাঁড়িয়ে আছে, যে গণতন্ত্র, যে স্বাধীনতা, যে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, তার উপরে আঘাত আসছে। এবং সেই আঘাতটা আমরা বুঝতে পেরেছিলাম বলে এতদিন ধরে লাগাতার বিজেপির বিরুদ্ধে লড়ছি। মমতা ব্যানার্জি এত সব বোঝেন, উনি বোঝেন না। মমতা ব্যানার্জি কিন্তু কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, তারপরে বিজেপির সঙ্গে গিয়েছিলেন, তারপরে
শুধুমাত্র বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিলেন তা নয়, গুজরাটে যখন গণহত্যা হয়েছিল তখন মোদিকে ফুল পাঠিয়েছিলেন, মনে আছে? ফুলের তোড়া পাঠিয়েছিলেন না? তারপরে ইন্ডিয়াতে সরকারে গিয়েছিলেন না? তাহলে আজকে কেউ যদি আমাকে এসে বলে না না মমতা মোদিকে আটকে দেবে, আটকেছে 10 বছরে? এই 10 বছর তৃণমূলের সরকারে তো বিজেপি সবচেয়ে বেশি বেড়েছে বাংলায়, ছিল আগে 10-11 সালের মমতা সরকার এসছে। 11 সালের আগস্ট মাসে একই দিনে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, হুগলিতে তার সভা ছিল সিপিআইএমের। আজকে যেমন এখানে বলছে মিটিং করতে দেবো না, সেরকম মমতার সরকার আর পুলিশ বলেছিল না বুদ্ধদেব ভট্টাচার্য হুগলিতে সভা করতে পারবেন না। ওই একই দিনে মালদায় আরএসএসের মোহন ভাগবতের সভা ছিল। মমতা ব্যানার্জির মন্ত্রী, এমএলএ, পুরসভার চেয়ারম্যান সবাই একেবারে দাস্তারখান নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিল মোহন ভাগবতকে স্বাগত জানানোর জন্য আর পুলিশকে দিয়ে মিটিংয়ের ব্যবস্থা করানোর জন্য। তাহলে আমরা জানি না আমাদের রাজ্যে কে আরএসএসকে নিয়ে এসছে? এটা বুঝে নিতে হবে। এটা না বুঝলে বিপদ হবে। ভোটের সময় তখন কী বলবে? কাঁটা সে কাঁটা নিকলেগা। কিসব কাঁটা সে কাঁটা? আরে বাবা তোমার পায়ে একটা কাঁটা ঢুকেছে, আর কেউ কেউ দালাল এসে বলছে আর একটা কাঁটা দিয়ে দাও তাহলে বেরিয়ে যাবে। মনে হয় কখনো? তো একটা কাঁটা ছিল, 2টো কাঁটা হয়ে গেল। এই যে বিজ্ঞাপন দিয়ে বলে না, যখন সাবান বিক্রি করে, শ্যাম্পু বিক্রি করে, তখন কী হয়? শ্যাম্পু দেখায় না, সাবান দেখায় না, কোনো একটা নায়কের ছবিটা দেখায়, নায়িকার ছবি দেখায়, মডেলের ছবি দেখায় না, তারপর লোক ওই শ্যাম্পুটা কেনে। ওই রকম যখন বিজেপি আর তৃণমূল যখন কাঁটা বিঁধচ্ছে তখন কিন্তু ফুলের ছবি দেখাচ্ছে। লোকে ভাবছে হ্যাঁ এটা তো ফুল, কিন্তু ভোটের সময় ফুল থাকে আর পরে ওটাকে কাঁটা দেখা যায়। আর এই জন্যই কাঁটা দিয়ে কাঁটা বেরোয়নি। আজকে আমাদের এখানে শুধু 2টো ফুল নয়, 2টো কাঁটা চলে এসছে। এই জন্য এই ঘাস ফুল এবং পদ্ম ফুলকে যদি ওপরাতে হয় তাহলে কাস্তে লাগে, কারণ ওটা গোড়া দিয়ে কেটে বাদ দিতে হয়, তাই তো? হ্যাঁ, গণনাট্য সঙ্গের পুরনো গান ছিল, তাই তো? হেই শোনালো ধান হে কাস্তে পেতে শান হে। যদি কাস্তে শানটা একটু বোতা হয়ে গিয়ে থাকে আর পুলিশ আর গুন্ডারা মনে করে যদি যে তাদের বোয়া 12 পোয়া 12 হয়েছে, তাহলে বলবো কমরেড কাস্তেটাকে আরেকটু শান দিয়ে, তাই তো? হাতুড়ির বাঁটটাকে একটু মজবুত করতে হবে, তাই তো? হ্যাঁ, যদি আঘাত করতে হয়, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ হাতে যদি হাতিয়ার না তুলতে পারে তাহলে তার রোজগার কখনো জোটে না। আর এজন্যই আপনাদের কাছে অনুরোধ, কৃষকের ফসলের দাম, তার সঙ্গে আপনাদের এখানে ধুলিয়ানে বিড়ি শ্রমিক তার মজুরির দাবি, ক্ষেত মজুর তার মজুরির দাবি, কে লড়বে? মজুরির লড়াই, শ্রমিকের মর্যাদার লড়াই, গরিব মানুষের মাথা তুলে দাঁড়ানোর লড়াই, হক কথা বলার অধিকার, হক পাওয়ার অধিকার জন্মায় যখন মানুষ তার হাতে লাল ঝান্ডা তুলে নেয়। লড়াইয়ের ঝান্ডা অন্য কোনো রঙের হয় না, কারণ মানুষ লড়তে গিয়ে গুন্ডার হাতে, যোদ্ধার জমিদারের হাতে, পুলিশের হাতে নিজের জান কবুল করে। সেই জান কবুল করতে গিয়ে তার শহীদের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাটা লাল হয়েছে, আর তবেই সেই ঝান্ডার মর্যাদাটা আমরা বুঝতে পারি। আজকে পশ্চিমবঙ্গ যদি বাঁচাতে হয় তাহলে শুধুমাত্র বামপন্থী না, শুধু সিপিআইএম না, আগে 9 পার্টি বামফ্রন্ট ছিল, এখন 16 পার্টি, তার সঙ্গে আরজেডি আছে, এনসিপি আছে, জনতা দল ইউ, শরদ যাদবের গোষ্ঠী আছে, সবাই মিলে আমরা একটা হয়েছি। তার সঙ্গে আমরা কংগ্রেসকেও বলেছি সবাইকে আসতে হবে, যারা বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আছে। আর কংগ্রেসকে বলবো শুধুমাত্র ভোটের সময় গিয়ে এক এক জায়গায় বলে দেবে এ আমার প্রার্থী হবে, একে আমার ভোট দিন। ওইভাবে লড়াই হয় না, বিহারে দেখা গিয়েছে, তাই তো? শুধু আসন নিয়ে নিলেই ভোটে জেতা যায় না। ভোটে জেতার জন্য মাঠে নামতে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে প্রস্তুত থাকতে হয়, হাতে হাত ধরতে হয়, কাঁধে কাঁধ মেলাতে হয়। আর শ্রমিকের দাবিতে, কৃষকের দাবিতে, বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে, শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, মাদ্রাসায় হোক আর স্কুলে হোক তার বিরুদ্ধে লড়াই হোক, স্কিম ওয়ার্কারদের যেভাবে শোষণ করা হচ্ছে সমস্ত স্কিম ওয়ার্কারদের দাবি নিয়ে লড়াই হোক। আমাদের রাজ্যের হিন্দু এবং মুসলমানের যে সম্প্রীতি আছে এই সম্প্রীতি রক্ষার জন্য লড়াই হোক। সেই লড়াইয়ের ময়দান থেকে আমরা বন্ধুত্ব গড়ে তুলতে চাই, লড়াইয়ের জন্য চাই। লড়াইটা যেমন বিজেপির বিরুদ্ধে, লড়াইটা তেমনি তৃণমূলের বিরুদ্ধে। কেউ কেউ বলছেন না এটা একটু কি হয়ে গেল না, আহা তৃণমূলটা দেখো তো
কিরম মমতা ব্যানার্জি তো ইমাম সাহেবকে পাশে নিয়ে থাকেন, এটা বলছিলাম না? আরে ওগুলো নাটক। আমি ইমাম সাহেবের দোষ দিচ্ছি না, সব করা ইমাম সাহেব, ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া হয়। কিন্তু কি হয়, টিপু সুলতানের মসজিদের ইমাম মমতা ব্যানার্জি কি বললেন, আর টেলিভিশন চ্যানেল খবরের কাগজ কিরম দালাল হয়ে বুঝে নিল। মমতা বললেন শাহী ইমাম, পরের দিন থেকে সব কাগজ সব টিভি বলতে আরম্ভ করলো শাহী ইমাম। আরে শাহী ইমাম মানে কি? ফার্সিতে বাদশাহ যদি শাহী ফরমান দেয় তাহলে তো সেই ইমামটা শাহী ইমাম হবে। তো আমাদের এখানে বাদশাই নেই, তো কী করে নবাবি চাল কী করে হবে? যদি নবাব না থাকে তাহলে তো নবাবি হবে না। তাহলে বাদশাহ যদি না থাকে তাহলে বাদশাহী মসজিদও নয়, তাহলে ইমামও বাদশাহী নয়। মমতার মন্ত্রী ইমাম বলতে পারতো, সরকারি ইমাম বলতে পারতো, কিন্তু ইচ্ছে করে শাহী ইমাম বললো। তাতে মুসলমানদের মধ্যে কি একটা ভাব তৈরি হয়, এই পাড়ার যে ইমাম আছে এর থেকে অনেক বড় ইমাম ওটা, তাই তো? ছোটোখাটো নয়, একটা বড়। হ্যাঁ, বাঙালিদের একটু আধিক্যতা আছে, এমনি পরোটা ভালো লাগে, পরোটা করে না, কিন্তু একটু দোকানে গিয়ে দেখবেন কখনো কখনো একটু বেশি তেল দিয়ে মাঝখানে একটু ডিম দিয়ে একটু আলুর তরকারি দিয়ে বলে মোগলাই পরোটা, তখন দামও বেশি হয়ে যায়। বলে হ্যাঁ মোগলাই পরোটা বেশি দাম দিয়ে খান, একটু মোগলাই টোগলাই বললে একটু দাম বেড়ে যায় না? হ্যাঁ, আরও ভালো উদাহরণ দিতে পারি, অনেকে দিল্লি টিল্লি যায়, এখানে আজকাল হয় পনিরের তরকারি হয় উত্তর ভারতে, আবার এখানে একটু বেশি মশলা দিয়ে একটু বেশি ক্রিম দিয়ে বলে শাহী পনির। তাহলে এমনি পনিরের যা দাম আছে শাহী পনিরের দাম বেশি হয়ে যায়। তাহলে মমতার হাতে পড়ে যে টিপু সুলতানের ইমাম ছিলেন বরকতি, তিনি শাহী ইমাম হয়ে গেলেন, তার দাম বেড়ে গেল। আর মুসলমান আর বিজেপি হিন্দুদের গিয়ে বললো, ও আমরা সাধু শান্তির করি তাহলে খারাপ লাগে, আর তোমরা ইমামকে নিয়ে করো কেন? এটাকেই বলে প্রতিযোগিতা, তাই তো? ও করছে তাহলে আমিও করব, ও দুটোকে মারলো আমি চারটেকে মারবো। এইভাবে আমাদের রাজ্যে যেটা ধর্মের নামে রাজনীতি ছিল না, এই যে নজরুলের মূর্তি লাগিয়েছেন না, নজরুল অনেক আগে বলেছিলেন এটা হচ্ছে জাতের নামে বজ্জাতি, জাতের নামে বজ্জাতি। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন ধন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা, আমরা সবাই একই নৌকার যাত্রী। এই নৌকো ডুবলে মোহাম্মদ সেলিম ডুববে আর নিপেন চৌধুরী বেঁচে যাবে, এটা হতে পারে না। দাঙ্গা হলে রফিকের দোকান পুড়বে, শফিকের দোকান পুড়বে, আর রামের দোকান পুড়বে না, এটা হয় না। এজন্য আমরা দাঙ্গার বিরুদ্ধে। দাঙ্গার বিরুদ্ধে মানে এই ধর্মের বিরুদ্ধে, ওই ধর্মের বিরুদ্ধে না। ধর্ম ধর্মের জায়গায় থাক, ধর্মকে নিয়ে টেনে হিচড়ে ভোটের রাজনীতিতে নর্দমায় নামালে তাতে ধর্মটাও পার থাকে না। আর ধর্মীয় মানুষও তার ধর্ম বিশ্বাসকে ব্যবহার হতে দেখে, কিন্তু তার কোনো লাভ হয় না। লাভটা যদি পেতে হয় তাহলে কৃষকের ফসলের দাম নিয়ে লড়াই করতে হবে। লাভটা যদি পেতে হয় তাহলে বেকার ছেলে মেয়েদের কাজের দাবি নিয়ে লড়াই করতে হবে। আমার ছেলে মেয়েদের শিক্ষার দাবি নিয়ে লড়াই করতে হবে। শিক্ষাটা চৌপাট করে দিয়েছে মোদি আর মমতার সরকার। স্বাস্থ্যটার জন্য লড়তে হবে। এই করোনার সময় দেখেছেন, আসলে যদি হাসপাতাল, ডাক্তার, চিকিৎসক যদি না থাকে তাহলে কিন্তু কোনোদিনই মানুষ কোনো রোগ থেকে লড়তে পারবে না। এই জন্য আমরা বলি যে এমন একটা ব্যবস্থা থাকবে যেখানে সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্যের ব্যবস্থা থাকবে। মোদি মমতা দুজনে মিলে তাকে লাঠি তুলে দিচ্ছে। এই জন্য আসুন নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। আর যেভাবে এই করোনার সময় শ্রমজীবী ক্যান্টিন, সবজি বাজার, মাস্ক, স্যানিটাইজার দুই নাম করে হাজার হাজার নতুন ছেলে মেয়ে জুটেছে। পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরানোর দাবিতে লড়াই যখন হয়েছে, মোদি আর মমতা এক জায়গায় দাঁড়িয়ে বলেছে এদেরকে ঘরে ঢুকতে দেবো না, ট্রেন চলতে দেবো না। তাহলে তার বিরুদ্ধে যদি লড়তে হয় একসঙ্গে আমাদের আসতে হবে। আর একটা যদি না বোঝেন যে কেন বিজেপিকে হারাতে হলে তৃণমূলের বিরুদ্ধে কেন লড়তে হবে, তাহলে এটা বুঝে নেন। সুইমিং পুলে যাবেন, দেখবেন যারা ডাইভ মারে না, তো ডাইভ মারার জন্য একটা সিঁড়িতে ওপরে ওঠে, জলে নামবে কিন্তু সিঁড়িতে ওঠে। কেউ কেউ দেখে মনে করতে হবে হয়তো ওপরে উঠছে, আর ও নিচে নামবে বলে ওপরে উঠছে। আর তারপরে আবার স্প্রিং বোর্ড থাকে একটা, ডাইভিং বোর্ড, তার উপরে একটু দু চারবার একটু লাফিয়ে লাফিয়ে তারপরে লাফ মারে। তাহলে তৃণমূল কংগ্রেসটা হচ্ছে আমাদের রাজ্যে RSS বিজেপি, ওই যে ডাইভ মারবে তার আগে একটা স্প্রিং বোর্ড বানিয়েছে বিজেপি তৃণমূলে।
তৃণমূলের নামে স্প্রিং বোর্ড, তার উপরে ডাইনিং বোর্ডে দাঁড়িয়ে বিজেপি ছালাং লাগাতে চাইছে। তাহলে বিজেপির যদি ছালাং আটকাতে হয়, লাফ ডাইভ আটকাতে হয়, তাহলে পায়ের তলা থেকে ওই তৃণমূলের যে স্প্রিং বোর্ডটা আছে ওটাকেও সরাতে হবে, আর তাহলেই ওটা লাফ মারার বদলে গোতা খেয়ে পড়বে। সুতরাং তৃণমূলের স্প্রিং বোর্ডটাকে যদি দুর্বল করেন, বিজেপির ওই লাফানোটাকেও একেবারে ভরাডুবি করতে পারবেন, একেবারে মুখে বলবে অধা গিরেগা। এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? হবে লড়াই? ভয় পাবেন গুন্ডাকে, পুলিশকে? পুলিশকে বলে দিই, আইন মেনে সংবিধান মেনে চলতে হবে। কোনো তৃণমূলের গুন্ডা মস্তান চিট ফান্ডের টাকার লোভে যাবেন না। তৃণমূল যখন নিজে ফাঁসবে তখন ওই পুলিশও ফাঁসবে, তাকে বাঁচাতে কোনো বাপ আসবে না। আর যদি খারাপ করে বলি তাহলে ভালো করে বলি, ওই অমিতাভ মল্লিক পুলিশ ছিল, খুন হয়েছিল দার্জিলিংয়ে, মমতা ব্যানার্জি বললো বিমল গুরুং খুন করেছে, এফআইআর করলো। বিমল গুরুং কোথায় গেল? বিজেপির ঘরে গিয়ে আটকে গেল, তাই তো? 4 বছর মমতা কিছু করলেন না। এখন কি হলো? বিজেপির ঘর থেকে তৃণমূলের ঘরে চলে এলো। তাহলে এখন কি হবে? যে পুলিশ বলছিল খুনি আছে ধর ওকে, দালাল এই জন্যই বলছি, তাকে মমতা বলে দিল না এখন ধরা যাবে না, এখন পাহারা দিতে হবে। সেই এখন বিমল গুরুংকে পাহারা দিচ্ছে। তাহলে কোনো আইন থাকলো? কোনো নিয়ম থাকলো? আর যদি আইন না থাকে, আইনের শাসন না থাকে, তাহলে আইন রক্ষক পুলিশেরও কোনো মর্যাদা থাকে না। সিপিআইএম খুন হলে, সাধারণ মানুষ খুন হলে আমরা প্রতিবাদ করি, কিন্তু কয়েকটা ঘুষখোর পুলিশ অফিসারের জন্য আজকে পুলিশ বাহিনীর অবস্থা হয়েছে। তৃণমূলের হাতে গত 10 বছরে 5 জন পুলিশ খুন হয়েছে। লাল ঝান্ডা হাতে থাকলে আমরা খুনির বিরুদ্ধে লড়তে পারি, কিন্তু পুলিশের এমন অবস্থা হয়েছে সেই খুনির বিরুদ্ধে লড়ার বদলে সেই খুনি তৃণমূলকে পাহারা দিচ্ছে আর তাদের বসনবাজার দাপত্য করছে। সুতরাং তাদের ওপরে যদি হামলা হয় তাহলে এই লাল ঝান্ডাই তার প্রতিবাদ করবে, কারণ তারাও মানুষ। এই যে সিভিক ভলেন্টিয়ার দেখছেন, 2 টাকা 4 টাকা 4 টাকা 2 টাকা টাকা নেয় না? হ্যাঁ, ওদের বেচারা দোষ নেই, ওদেরকে তো আমরা বলেছিলাম সিভিক পুলিশ, মমতা এসে বললো সিভিক ভলেন্টিয়ার, তাই তো? আমরা তো এখন মাস্ক করছি, ওদের অনেক আগে থেকে এই ধুলো নোংরার মধ্যে মাস্ক করে বসিয়ে দিয়েছিল হাতের ডান্ডা দিয়ে। কিন্তু ওই যে বেচারা 2 টাকা 4 টাকা নিচ্ছে না টাকা, ওই টাকা কিন্তু ওখান থেকে ওসি, ওখান থেকে এসপি, আমি প্রকাশ্য বলছি, এসপি থেকে আরও উপরে অফিসার, তারপরে এঘাট ওঘাট খুলে, যেমন গরু বাজারের টাকা, যেমন সোনার বিস্কুটের টাকা, যেমন কয়লা খাদানের টাকা, যেমন বালি খাদানের টাকা, যেমন পাদার খাদানের টাকা, সব এঘাট ওঘাট করে কালীঘাটে গিয়ে জমা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে নারদার টাকা হোক আর এই এঘাট ওঘাটের টাকা হোক, এই সব টাকা যদি আদায় করতে হয় বিজেপি করবে না। বিজেপি খুব বেশি হলে কী বলবে? বলবে মমতার ভাইপো পেয়েছে, তাহলে মোদির ভাইপো পাবে না কেন? হিস্সা ভাগ, তাই তো? হ্যাঁ, আর তৃণমূলের কয়েকটা লোক এরকম মুকুরের মতো, শুভেন্দুর মতো বলে ঠিক আছে আগে কালীঘাটে পৌঁছে দিচ্ছি, এখন অমিত শাহের ঘাটে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, তাতে শোষণও কমবে না, তাতে অত্যাচারও কমবে না, তাতে দুর্নীতিও কমবে না। আর তা যদি কমাতে হয় তাহলে সব মানুষকে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে এক কাট্টা করতে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে, বুক চিতিয়ে দাঁড়াতে হবে, নিজের 2 হাতের বলটাকে ভরসা করতে হবে। আর ওই যে বললাম, হাতুড়ির বাঁটটাকে আর কাস্তের শানটাকে আরেকটু ছাকমক টাকমক করতে হবে, হবে তো?